দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি পোস্টার দেখে আপনারা বুঝতেই পারছেন এই সপ্তাহে আপনারা কার গল্প শুনতে চলেছেন। আমি কিন্তু প্রথমবার কর্নেলের গল্প পাঠ করার চেষ্টা করেছি মাত্র। আজকে আপনারা শুনবেন সৈয়দ মুস্তফা সিরাজের লেখা কোদণ্ড পাহাড়ের বা রহস্য। হাতিয়াগড় বনবাংলোর চৌকিদার ঘণ্টারাম সাবধান করে দিয়েছিল, সম্প্রতি তল্লাটে একটা মানুষ খেকো বাঘের খুব উপদ্রব, কাজেই আমরা যেন সব সময় হুঁশিয়ার থাকি। কিন্তু আমার বৃদ্ধ বন্ধু প্রকৃতিবিদ কর্নেল নীলাদ্রি সরকারের পাল্লায় পড়ে বরাবর যা হয় এবারও তাই হলো। হাতিয়াগড় জঙ্গলে কোদণ্ড নামে একটা 1010 ফুট উঁচু পাহাড় আছে এবং সে পাহাড় থেকে একটা জলপ্রপাত নেমে প্রকাণ্ড জলাশয় সৃষ্টি করে নদী হয়ে বয়ে গেছে। জলাশয়ে নাকি প্রচুর মাছ। কর্নেল ছিপ ফেলে সে মাছ ধরবেন এবং আমাকে অসংখ্য দিব্যি কেটে বলেছিলেন, না ডার্লিং, পাখি প্রজাপতি আর নয়, এবার মাছ, স্রেফ মাছই আমার লক্ষ্য। ছিপে গাঁথতে পারি বা না পারি সেটা কোনো কথা নয়, ছিপ ফেলে ফাতনার দিকে তাকিয়ে থাকার মধ্যে একটা অদ্ভুত ব্যাপার আছে। আর জলটাও খুব স্বচ্ছ, কাজেই বড়শি টোপের কাছে মাছের আনাগোনা স্পষ্ট দেখা যাবে। আসলে আমি মাছের মনস্তত্ত্ব নিয়ে ইদানিং একটু মাথা ঘামাচ্ছি। কাজেই ডার্লিং, বিশেষ করে মনস্তত্ত্বের কচকচে শোনাচ্ছে তক্ষুনি রাজি হয়ে যাওয়াই ভালো। তাছাড়া বক্তৃতা শোনার চেয়ে মানুষকে খুব বাঘটাকের পেটে গিয়ে লুকানো আরও ভালো। জলাশয়টি এবং পারিপার্শ্বিক অবশ্য সত্যিই সুন্দর, যেন ছবিতে আঁকা ল্যান্ডস্কেপ। অক্টোবরে বিকেলে রোদ্দুরটিও খাসা। কর্নেল ছিপ ফেলে বসে আছেন। স্বচ্ছ জলের তলায় ছোট বড় নানা জাতের মাছের আনাগোনাও দেখতে পাচ্ছি, কিন্তু মাছগুলি বড় শেয়ানা। টোপের আনাচে কানাচে ঘুরঘুর করে চলে যাচ্ছে, কিন্তু টোপে মুখ দিচ্ছেই না। এদিকে আমার বাঘের ভয়, বারবার পেছনটা এবং এদিক ওদিক দেখে নিচ্ছি। বাতাস বন্ধ, কোথাও একটুখানি শব্দ হলেই চমকে উঠছি। কর্নেলের দৃষ্টি কিন্তু ফাতনার দিকে। প্রপাতটা বেশ খানিকটা দূরে বলে জল পড়ার শব্দ অত প্রচণ্ড নয়, আবছা। একটু পরে গণ্ডগোল বাঁধালো হতচ্ছাড়া বাউন্ডুলে একটা রং বেরঙের প্রজাপতি। কোত্থেকে উড়ে এসে ফাতনার ওপর বসল। অমনি যথারীতি প্রকৃতিবিদের মাথা খারাপ হয়ে গেল। ক্যামেরাটি তাক করলেন, কিন্তু ধূর্ত প্রজাপতি বেগতিক বুঝে উড়ে গেল। তখন বায়নাকুলারে চোখ রেখে উঠে দাঁড়ালেন। তারপর, জয়ন্ত, জয়ন্ত, ছিপটা বলে উধাও হয়ে গেলেন। আমি ডাকতে গিয়ে চুপ করলুম। রাগে ক্ষোভে মুখ দিয়ে কথাই বেরোলো না। একেই বলে স্বভাব যায় না মোলে। কিন্তু কর্নেলের অন্তর্ধানের সঙ্গে সঙ্গে মানুষ খেকো বাঘটার আতঙ্ক এসে আমাকে কাট করে ফেলল। এমনই কাট যে সেই মুহূর্তে ছিপের হুইলে ঘর ঘর শব্দ হলো এবং শেষে বর্ষে গেলা শক্তিমান একটা মাছ হ্যাচকা টান দিল। ছিপটা আমার হাত থেকে ফসকে জ্বলে গিয়ে পড়ল। শুধু বললুম, ওই যা। অমনি বাঁদিকে ঝোপের আড়াল থেকে প্রকৃতিবিদের গলা শুনতে পেলুম, তোমাকে ছিপটার দায়িত্ব দিয়েছিলুম জয়ন্ত। ছিপটা তখন জলার মাঝখানে একবার খাড়া হচ্ছে, একবার কাত হচ্ছে। ফোঁস করে শ্বাস ছেড়ে বললুম, সরি, কিন্তু আপনিও দিব্যি করেছিলেন পাখি প্রজাপতির পেছনে দৌড়বেন না। কর্নেল ঝোপ থেকে বেরিয়ে এসে বললেন, অভ্যাস ডার্লিং। যাই হোক, ঘণ্টার আমি এখন ভরসা, তাকে ডেকে এনে দামি ছিপটা উদ্ধার করা দরকার। আশা করি মাছটার লোভে সে। হঠাৎ কোথাও পরপর দুবার গুলির শব্দ শোনা গেল। কর্নেল থেমে গিয়ে কান খাড়া করে শুনলেন। ব্যস্ত হয়ে বললুম, কোনো শিকারে নিশ্চয়ই মানুষ খেকো বাঘটাকে গুলি করল।
কর্নেল বললেন, হুম, রাইফেলের গুলির শব্দ। এসো তো, ব্যাপারটা দেখা যাক। উনি পা বাড়ালে বললুম, জঙ্গলে কোথায় কোন শিকারি গুলি করলো খুঁজে বের করবেন কিভাবে? কান, জয়ন্ত, কান। কর্নেল নিজের একটা কান দেখালেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বর্মার জঙ্গলে গেরিলা যুদ্ধে ট্রেনিং নিয়েছিলাম। কোন শব্দ কোন দিকে কত দূরে হলো সেটা আজ করতে পারি। চলে এসো। ঘন জঙ্গল আর পাথরের চাই ছড়ানো। যেতে যেতে প্রতি মুহূর্তে আশঙ্কা করছি, বাঘটা না মরে জখম হয়ে থাকলে দুইবার তার সামনে গিয়ে পড়ি তো অবস্থা শোচনীয় হবে। তবে কর্নেল আমার আগে যাচ্ছেন, সেটাই ভরসা। জখমি বাঘ তার উপরেই ঝাঁপ দেবে। ঝাঁপ দিলে আমি চাচা আপন প্রাণ বাঁচা করে পিঠটান দেবই। কোনো মানে হয়? ক্রমশ জঙ্গল ঘন হচ্ছিল। একে তো বিকেলবেলা, তার উপর ঘন, এবং উঁচু নিচু গাছের ছায়া আবছা আঁধার করে রেখেছে। কর্নেল হন্তদন্ত হয়ে হাঁটছেন, আমি বারবার হোঁচট খাচ্ছি। একখানে একটু খোলামেলা জায়গা, ঘাসে ঢাকা জমি। জমিটার মাঝখানে একটা প্রকাণ্ড পাথর। পাথরের নিচে ঘাসগুলো বেশ উঁচু। তার ভেতর কি একটা নড়াচড়া চোখে পড়ল। তখন কর্নেল দৌড়ে গেলেন, আমিও। গিয়ে দেখলুম এক ভয়ঙ্কর দৃশ্য। রক্তাক্ত দেহে একজন মানুষ পড়ে রয়েছেন। পরনে আটো সাটো শিকারির পোশাক, পায়ে হান্টিং জুতো, একপাশে রাইফেলটা ছিটকে পড়ে আছে। ফালা ফালা পোশাক আর চাপ চাপ রক্ত। কর্নেল তার মুখের কাছে ঝুঁকে অতি কষ্টে বললেন, বা, এবং তারপর শরীরটা বেঁকে স্থির হয়ে গেল। কর্নেল সোজা হয়ে দাঁড়ালেন, মুখটা গম্ভীর। উত্তেজিত হয়ে বললুম, বা বললেন মানে বাঘটা? কর্নেল, মানুষ খেকো বাঘটা ওকে আক্রমণ করেছিল? কর্নেল চুপচাপ দাঁড়িয়ে চারপাশটা দেখছিলেন। তারপর রাইফেলটা কুড়িয়ে নিলেন, চেম্বার খুলে পরীক্ষা করে দেখে আসতে বললেন, অটোমেটিক রাইফেল কিন্তু। কর্নেল ঘাসা ঢাকা জমিটার ওপর হুম রেখে কিছুক্ষণ কিসব দেখলেন টেকলেন। জিজ্ঞেস করলুম, কিন্তু কি কর্নেল? কর্নেল বললেন, জয়ন্ত, তুমি বডি পাহারা দাও, এই রাইফেলটা নাও, সাবধান। আবার মনে করে দিচ্ছি, এটা অটোমেটিক। এই পাথরটা যথেষ্ট উঁচু আর নিরাপদ। তুমি এই পাথরটার মাথায় বসে বডি পাহারা দেবে, আমি আসছি। বলে রাইফেলটা আমার হাতে দিয়ে ব্যস্তভাবে জঙ্গলে ঢুকলেন এবং নিপাত্তা হয়ে গেলেন। কোনো আপত্তি করার সুযোগই পেলাম না। হাতে রাইফেল, তাতে কি? এ ভদ্রলোকের অবস্থাটা কি হয়েছে? শিকারে হয়ে পড়েছি। মানুষ খেকো বাঘ অতিশয় ধূর্ত। সাবধানে উঁচু পাথরটার মাথায় চড়ে বসলুম। অদূরে পাহাড়টার কান ছুঁয়েছে সূর্য। রোদ্দুর ফিকে হয়ে আসছে। এতক্ষণে পাখপাখারির তুমুল কলরব শুরু হলো। কর্নেল কখন ফিরবেন কে জানে। কাছাকাছি জঙ্গলের ভেতর মানুষ খেকোটা কোথাও নিশ্চয়ই ওত পেতে আছে। শিকারিটিকে কর মুড়িয়ে খেতে আসবে। তখন ধরা যাক গুলি করলুম, কিন্তু যদি ফসকে যায় গুলি, বাঘটা লাফ দিয়ে আমাকে, সর্বনাশ। দরদর করে ঘাম ঝরতে থাকলো। জীবনে এমন সাংঘাতিক অবস্থায় কখনো পড়িনি। পাথরটার সবচেয়ে উঁচু অংশে বসে আছি, তাই নিচে রক্তাক্ত মৃতদেহ চোখে পড়ছে না। পড়লে ওই ক্ষতবিক্ষত দেহ দেখে আরও ভয় পেতুম। কিন্তু কর্নেল আমাকে মরার পাহারায় বসিয়ে রেখে কোথায় গেলেন? বাংলো এখান থেকে অন্তত 1 কিলোমিটার দূরে। চৌকিদার ঘণ্টারামকে নিয়ে হাতিয়াগড় টাউনশিপে খবর পাঠাবেন কি? কার কাছে খবর পাঠাবেন? হয়তো থানায়। তাহলে এখানে কর্নেল এবং পুলিশ এসে পৌঁছতে সন্ধ্যা গড়িয়ে যাবে। এদিকে সঙ্গে টর্চ নেই। এই সব দুর্ভাবনায় অস্থির হচ্ছি।
এমন সময়ে সামনেকার জঙ্গল ফুঁড়ে দুজন লোক বেরুলো। তারা হন্তদন্ত এগিয়ে এলো আমার দিকে। একজন হিন্দিতে বলল, হায় রাম, বাবুজির বরাতে এই ছিল। তারপর রক্তাক্ত দেহটির দিকে ঝুঁকে কান্নাকাটি শুরু করলো। অন্যজন বলল, অত করে বারণ করলুম, বাবুজি শুনলেন না। হায় হায়, কি হলো? জিজ্ঞেস করলুম, আপনারা কোত্থেকে আসছেন? প্রথমজন চোখ মুছে বলল, হাতিয়াগড় থেকে বাবুজি। একজন বুড়ো সাহেব খবর দিলেন আমাদের বাবুজি বাঘের পাল্লায় পড়ে মারা গেছেন। দ্বিতীয়জন বলল, দেরি করো না, হাত লাগাও। এখানে বডি পড়ে থাকলে মানুষ খেকো বাঘটা বডি খেতে আসবে, ওঠাও ওঠাও। প্রথমজন বলল, বাবুজির বন্দুক? বললুম, এই যে। রাইফেলটা আমার হাতে দেখা মাত্র সে হাত বাড়ালো। দিন স্যার, বাবুজি খুব শখের বন্দুক ওটা। এই সময় কাছাকাছি কোথাও জঙ্গলের ভিতর বাঘটা ডাকলো, আউ। তারপর চাপা গড় গড় গজরানিও শোনা গেল। আমি পাথর থেকে নামতেই রাইফেলটা প্রায় ছিনিয়ে নিল প্রথম লোকটা। আবার বাঘের গড় গড় গর্জন শুনতে পেল। রাইফেল বগল দাবা করে প্রথম লোকটি তাড়া দিল, বাঘটা এসে পড়েছে, বডি ওঠাও। দুজনই তাগড়াই চেহারার লোক, গায়ে জোর আছে বোঝা গেল। শিকারী ভদ্রলোকে রক্তাক্ত মৃতদেহ কাঁধে তুলে ওরা ব্যস্তভাবে হাঁটতে শুরু করলো। আমি ওদের অনুসরণ করলুম। জঙ্গলের ভেতর ততক্ষণে আবছা আন্ধার ঘনিয়েছে। ওরা লম্বা পায়ে দৌড়চ্ছে, নাগাল পাচ্ছি না। খানিকটা এগিয়ে গেছি, ডান দিকে আবার বাঘের গড় গড় গজরানি শুনতে পেলুম। একখানে গাছপালার ফাঁক গলিয়ে একটু ফিকে আলো এসে পড়েছে। সেখানে একটা ঝোপের ফাঁকে বাঘের মাথা দেখতে পেলুম। অমনি আমার মাথা খারাপ হয়ে গেল। হ্যাঁ, মাথা খারাপই বটে, নইলে কি করে গাছে চড়ে বসলুম এর ব্যাখ্যা হয় না। গাছটা অবশ্য তত উঁচু নয় এবং কয়েকটা ডাল নিচুতে নাগালের মধ্যেই ছিল। যতটা উঁচুতে পারা যায় উঠে গেল। হাত ছড়ে গেল, জামাও একটু আধটু ফর্দা ফাই হলো। ডালে বসে নিচের দিকে লক্ষ্য রাখলুম। বাঘটা মরা হাতছাড়া হওয়ার আগে এবার আমাকে খাওয়ার জন্য ফন্দি ফিকির করছে কিনা। শিকারে বইয়ে বাঘের গাছে চড়ার কথাও পড়েছি, সেটাই দুর্ভাবনার ব্যাপার। কিন্তু বাঘটা আর গজরাচ্ছে না। হয়তো মরাবাহী লোক দুটোকেই চুপি চুপি অনুসরণ করেছে। এখন কথা হলো, কর্নেলের কাছে ওরা ওদের বাবুজির খবর শুনেছে, অথচ কর্নেল ওদের সঙ্গে এলেন না কেন? সম্ভবত ওরা দৌড়ে এসেছে এবং কর্নেল তাই ওদের নাগাল পাননি। এবার যে কোনো মুহূর্তে এসে পড়বেন। কান খাড়া করে বসে রইলুম। কতক্ষণ কেটে গেল। জঙ্গল অন্ধকারে ছমছম করতে লাগলো। চারিদিকে নানা রকম ভুতুড়ে শব্দ। কাঠ হয়ে বসে আছি। হঠাৎ নিচের দিকে টর্চের আলোর ঝলক এবং কর্নেলের গলা শুনতে পেলুম, এই যে, এইদিকে। সঙ্গে সঙ্গে সাড়া দিলুম, কর্নেল, কর্নেল। নিচে থেকে আমার ওপর আলো এসে পড়ল। কর্নেল বললেন, তুমি গাছের ডগায় কি করছো জয়ন্ত? তারপর ওর স্বভাবসিদ্ধ হা হা অট্টহাসি। রাগ চেপে অতি কষ্টে গাছ থেকে নেমে বললুম, কোনো মানে হয়? লোকেদের খবর দিয়ে এতক্ষণে এসে জিজ্ঞেস করছেন গাছের ডগায় কি করছি? কর্নেলের সঙ্গে একজন পুলিশ অফিসার আর দুইজন কনস্টেবল এসেছেন। কর্নেল আমার কথা শুনে বললেন, লোকেদের খবর দিয়ে মানে? যাদের খবর দিতে গিয়েছিলাম তারা তো আমার সঙ্গে। অবাক হয়ে বললুম, দুজন লোক বডি তুলে নিয়ে গেল, তাই বলল। আমাকে থামিয়ে কর্নেল বলে উঠলেন, মাই গুডনেস, আমারই বুদ্ধির ভুল, আমাকে নির্ঘাত বাহাত্তরে ধরেছে। আগাগোড়া খুলে বলো তো জয়ন্ত। সব শোনার পর কর্নেল বললেন,
জয়ন্ত এমন বোকামি করে বসবে ভাবিনি। যাই হোক, চলুন মিস্টার সিনহা, আগে ঘটনাস্থলটা দেখায়। পুলিশ অফিসারটির নাম মিস্টার সিনহা। তিনি পা বাড়িয়ে বললেন, জয়ন্তবাবু বললেন সত্যিই বাঘটাকে দেখেছেন, গজরানিও শুনেছেন। কাজেই ব্যাপারটা বড্ড গোলমেলে হয়ে গেল দেখছি। কর্নেল এদিকে ওদিকে টর্চের আলো ফেলছিলেন। একখানে আলো পড়তেই বাঘের মাথাটা ঝোপের ফাঁকে দেখা গেল। সবাই থমকে দাঁড়ালেন। কনস্টেবলরা বন্দুক তাক করল। কর্নেল তাদের বললেন, সবুর, খামোখা গুলি খরচ করে লাভ নেই। তারপর নির্ভয়ে এগিয়ে গেলেন ঝোপটার দিকে। বাঘটা আর একটুও গর্জন করছিল না। কর্নেল সোজা গিয়ে বাঘের মাথাটা খামচে ধরলেন এবং আবার হা হা করে হেসে উঠলেন। মিস্টার সিনহা বললেন, এই কি কর্নেল? হ্যাঁ, একটা নিছক দামি মুন্ডু, নকল মুন্ডু। কর্নেল বাঘের মুন্ডুটা উপরে নিয়ে আমাদের কাছে এলেন। আসলে জয়ন্তকে ভয় দেখাতে এই চালাকি করেছিল। বললুম, কিন্তু বাঘের ডাক? ওটাও নকল। কর্নেল সেই খোলা ঘাস জমিটায় পৌঁছে ফের বললেন, অনেক শিকারী অবিকল বাঘের ডাকে নকল করে বাঘকে আকৃষ্ট করেন। জিম করবেট বা আন্ডারসনের শিকার কাহিনীতে পড়েছি। তাছাড়া জয়ন্ত যে অবস্থায় পড়েছিল, শেয়ালের ডাকে বাঘের ডাক বলে ভুল হতো ওর। ক্ষুব্ধ হয়ে বলল, আমি অত বোকা নই। কর্নেল বললেন, মজার এই যে নিজের বোকামি নিজেই টের পাওয়া যায় না। ডার্লিং, কেউ এসে মরাটা দাবি করলে সেটা না হয় দেওয়া চলে। হাতের সাংঘাতিক অস্ত্র, মানে রাইফেলটা দেওয়া যায় না। খোলা জায়গাটায় কিছু আলো আছে তখনও। মিস্টার সিনহা ঘাসের ওপর রক্তের ছাপ টর্চের আলোয় খুঁটিয়ে দেখছিলেন। বললেন, তলার মাটিটা নরম, কিন্তু সত্যি বাঘের পায়ের ছাপ নেই। নেই? কর্নেল বললেন, সেটাই আমার সন্দেহের কারণ। মিস্টার সিনহা ব্যস্ত হয়ে উঠলেন। বডিটা কোথাও পুড়িয়ে নষ্ট করে ফেলবে, এখনই ব্যবস্থা করা দরকার। এতক্ষণে লক্ষ্য করলুম তার হাতে একটা ওয়াকি টকি রয়েছে। বেতারে চাপা গলায় থানায় মেসেজ পাঠালেন। তারপর বললেন, চলুন কর্নেল, ফেরা যাক, আপনাদের বাংলায় পৌঁছে দিয়ে যাব। সামান্য দূরে জঙ্গলের একটেরে পিচের রাস্তা, সেখানে পুলিশের জিপ অপেক্ষা করছিল। বনবাংলোর বারান্দায় এসে কফিতে চুমুক দিয়ে কর্নেল বললেন, ছিপটার মাছটার কথা ভেবে এ রাতে আমার ঘুমের 12টা বেজে যাবে ডার্লিং। সকালে কথা কেড়ে বললুম, কিন্তু ওই শিকারী ভদ্রলোক পাণ্ডে যে ব্যাপারটা, আমার ঘুমেরও 12টা বাজাবে। কর্নেল হাসলেন, ব্যাপারটা অবশ্য রহস্যময়, তবে স্রেফ তোমার বোকামির জন্যই রহস্যটা ঘনীভূত হলো। তোমার হাতে একটা রাইফেল ছিল জয়ন্ত, 5টা গুলির 3টে ভরা ছিল। তুমি ওদের বডি তুলে নিয়ে যাওয়া ঠেকিয়ে রাখতে পারতে, যতক্ষণ না আমি পৌঁছচ্ছি। কিন্তু আপনি কোনো আভাস দিয়ে যাননি। ঘটনার আকস্মিকতায় ডার্লিং। কর্নেল সাদাদারি চুলকে বললেন, 2বার গুলির শব্দ, তারপর পাণ্ডেজি বা বলেই শেষ নিঃশ্বাস ফেললেন। বাঘের কথাই ভাবা সে মুহূর্তে স্বাভাবিক। তারপর মনে হলো, গুলি খাওয়া বাঘ শিকারের ওপর ঝাঁপ দিলেও গর্জন করবে ক্রমাগত, অথচ গর্জনের শব্দ শুনে নিত। তখনই প্রথম সন্দেহ জাগল, এটা কোনো হত্যাকাণ্ড নয় তো? সম্ভবত আমাদের হঠাৎ গিয়ে পড়ায় খুনিরা গা ঢাকা দিয়েছে। তাছাড়া ঘাসের তলায় বাঘের পায়ের ছাপ নেই। পাণ্ডেজি ভদ্রলোককে? কর্নেল কফি শেষ করে চুরুট ধরালেন। তারপর অভ্যাস মতো চোখ বুজে বললেন, শিবচরণ পাণ্ডে, হাতিয়াগড়ের বনেদি বংশের মানুষ। শিকারে প্রচণ্ড নেশা ছিল, আমার একজন পুরনো বন্ধুও বলতে পারো ওকে। তারপর চোখ খুলে চাপা স্বরে বললেন ফের, আসলে পাণ্ডেজির চিঠি পেয়ে এবার আমার এখানে আসা এবং প্রপাতের জলায় মাছ ধরতে যাওয়া।
চমকে উঠে বললুম, কি চিঠি? গোয়েন্দাপ্রভুর জ্যাকেটের ভেতর পকেট থেকে একটা ভাঁজ করা চিঠি বের করে দিলেন। চিঠিটা পড়ে আরও অবাক হয়ে গেল। ইংরেজিতে লেখা চিঠিটার বাংলা করলে এই দাঁড়ায়, প্রিয় কর্নেল, সম্প্রতি হাতিয়াগড় এলাকায় একটা ধূর্ত মানুষখেকো বাঘের উপদ্রব দেখা দিয়েছে। মানুষখেকো বাঘ ধূর্ত হয়, কিন্তু এই বাঘটা এমনই ধূর্ত যে তার মানুষ মারার খবরই শুধু শুনি, কিন্তু মরার পাত্তা পায় না। খুব খুঁজে বেড়াচ্ছি, কিন্তু এটা কোনো ব্যাপার নয়। আসল ব্যাপারটা হলো, কোদণ্ড পাহাড়ের জলপ্রপাতের নিচে যে জলাটা আছে, সেখানে বাঘটা জল খেতে আসবে ভেবে পরপর 3টে রাত ওত পেতেছিল। প্রতি রাতেই একটা অদ্ভুত জিনিস দেখছি। প্রপাতের দিকটাতে একটা উঁচু পাথর জল থেকে মাথা তুলেছে। সেটা দেখতে খানিকটা কাচিমের খোলের মতো। ওখানে হঠাৎ একটা আলো জ্বলে ওঠে। আলোটা কিছুক্ষণ নড়াচড়া করে, তারপর নিভে যায়। এখন কৃষ্ণপক্ষ চলছে। মাঝরাতে জ্যোৎস্নায় সব দেখতে পাই। প্রথমে আলোটা জ্বলে, তারপর দেখি একটা ছোট্ট নৌকা এগিয়ে চলেছে আলোটার দিকে। প্রথম 2টো রাত ভেবেছিলুম জেলে নৌকা, মাছ ধরছে, কিন্তু মানুষখেকো বাঘের উপদ্রব চলেছে। কাদের এত সাহস হতে পারে? তৃতীয় রাতে জোরালো টর্চের আলো ফেলে নৌকার লোকগুলোকে ডাকলুম। অমনি ওরা নৌকা অন্যদিকে ঘুরিয়ে দক্ষিণ পাড়ে চলে গেল। অনেকটা ঘুরে পিচি রাস্তার ব্রিজ হয়ে সেখানে গেলুম। নৌকাটা বাঁধা আছে, লোক নেই। ব্যাপারটা রহস্যময়। সকালে আবার গেলুম সেখানে, নৌকাটা নেই। আমি এর মাথা মুন্ডু কিছু বুঝতে পারছি না। অনুগ্রহ করে রহস্যটা ফাঁস করে যান। শুভেচ্ছা রইল, শিবচরণ পাণ্ডে। চিঠিটা ফেরত দিয়ে বললুম, রহস্যের গন্ধ পাচ্ছি বটে। রহস্য। কর্নেল দাড়ি নেড়ে সায় দিলেন এবং চওড়াটাকে হাত বুলিয়ে বললেন, তোমার কি মনে হয় শুনি জয়ন্ত? একটু হেসে বললুম, আমি তো বোকা। না না, বোকারা গাছে চড়তে পারলেই বুদ্ধি খোলে। চীনা প্রবাদ, তুমি গাছে চড়তে পেরেছো ডার্লিং? কথার ভঙ্গিতে আরও হাসি পেল। বললুম, তা ঠিক। তারপর থেকে আমার মাথা সত্যিই খুলে গেছে। এখন বুঝতে পারছি ওই জলায় কেউ বা কারা গোপনীয় কিছু করছে, এবং পাণ্ডেজির সেটা দেখতে পেয়েছিলেন বলেই তাকে মেরে ফেলা হলো। আমরা গিয়ে না পড়লে, আপনি গিয়ে না পড়লে ওটা মানুষখেকো বাঘের হাতে মৃত্যু বলে চালানো সোজা ছিল। বা, অপূর্ব, খাসা বলেছ ডার্লিং। বৃদ্ধ ঘুঘুর মুখ উজ্জ্বল হয়ে উঠল। প্রশংসায় খুশি হয়ে বললুম, মানুষখেকো বাঘের ব্যাপারটাও রটনা বলে মনে হচ্ছে, যাতে জঙ্গলের লোকেরা না ঢোকে। কর্নেল সায় দিলেন, ঠিক ঠিক। বিশেষ করে ওই জলায় জেলেরা মাছ ধরতে যায়, তারাও বাঘের ভয়ে যাতায়াত বন্ধ করেছে। যাই হোক, সকাল ছাড়া আপাতত আর কিছু করার নেই। তবে সত্যিই জয়ন্ত, আমার ছিপটাও খুব দামি, আর মাছটাও নিশ্চয়ই বড়। দেখা যাক, ঘণ্টারা মাছটা লোভে আমার ছিপটা উদ্ধার করে দেয় নাকি। ঘণ্টারাম, ঘণ্টারাম, ইধার আও তুম। কর্নেল ঘণ্টারামকে ডাকতে থাকলেন। ঘণ্টারামে সাড়া পাওয়া গেল কিচেন থেকে। সে রাতার খাবার তৈরি করছিল। এই সময় হঠাৎ কর্নেল মুচকি হেসে চাপা গলায় বললেন, কিন্তু জয়ন্ত, তোমার থিওরিতে একটা খটকা থেকে যাচ্ছে। পাণ্ডেজির শেষ কথাটি বা এ সম্পর্কে তোমার কি বক্তব্য? এবার একটু ঘাবড়ে গেলুম। বললুম, বা রহস্য সত্যিই গোলমেলে। ওকে যদি মানুষই হত্যা করে থাকে, বা মানে কি? বাঘ বলতে চাইলে কেন? বলে ফের বুদ্ধি খুলে গেল। উত্তেজিত হয়ে বললুম, হ্যাঁ, বুঝেছি। পাণ্ডেজি এই নকল বাঘের মুন্ডুটা ঝোপের ফাঁকে দেখেছিলেন। মুন্ডুটা, কর্নেল আমাকে থামিয়ে দিয়ে বললেন, মুন্ডুটা প্লাস্টিকের তৈরি খেলনার মুখোশ।
তুমি হয়তো ঠিকই বলছো ডার্লিং, এই নকল মুন্ডু সম্পর্কে হয়তো পাণ্ডেজির কিছু বক্তব্য ছিল। মৃত্যু সে কথাটি শেষ করতে দেয়নি। যাই হোক, শেষ পর্যন্ত ব্যাপারটা রহস্যে আটকে যাচ্ছে দেখছি। নকল বাঘের মুন্ডুর কথাই বা বলতে গেলেন কেন পাণ্ডেজি? এতক্ষণে ঘণ্টারাম সেলাম দিয়ে ঘরে ঢুকল। কর্নেল বললেন, এসো ঘণ্টারাম, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। ঘণ্টারাম বিনীতভাবে বলল, বলিয়ে কর্নেল সাহেব। তাকে খুব গম্ভীর দেখাচ্ছিল। রাতে ভালো ঘুম হয়নি। ভোরের দিকেই বোধহয় ঘুমটা আমাকে বাগে পেয়েছিল। কর্নেলের ডাকে ঘুম ভেঙে গেল। বললেন, 9টা বাজে, উঠে পড়ো ডার্লিং। একটু অবাক লাগলো। কর্নেলের প্রাতভ্রমণে বেরোনোর অভ্যাস আছে জানি, কিন্তু বরাবর সবখানি 7টা সাড়ে 7টার মধ্যে ঘোরাঘুরি শেষ করে এসে আমাকে ঘুম থেকে ওঠান। অথচ আজ সকাল 9টা অবধি বাইরে ছিলেন। তারপরই মনে পড়ে গেল ছিপ উদ্ধারের পরিকল্পনাটা। তাহলে ঘণ্টারামকে নিয়ে প্রপাতের জলায় ছিপ উদ্ধারে গিয়েছিলেন, তাই এত দেরি? বললুম, ছিপটা পেলেন? কর্নেল গম্ভীর মুখে মাথা নেড়ে বললেন, না। ঘণ্টারামের ধারণা ছিপ শুদ্ধ মাছটা জলার দক্ষিণে স্রোতের দিকতে চলে গিয়েছিল। এতক্ষণে কয়েক মাইল দূরে চলে গেছে। নদীর ধারে কোনো আদিবাসী বসতির কাছে গিয়ে পড়লে তাদের পেটে মাছটা হজম হয়ে গেছে। অবশ্য ছিপটা উদ্ধার করা যায়, দেখা যাক। বলে ইজি চেয়ারে বসলেন, চোখ বন্ধ, দাড়িতে আঙুলের চিরুনি কাটতে থাকলেন। বাথরুম সেরে এসে দেখি টেবিলে ব্রেকফাস্ট রেডি। ঘণ্টারামকে আরও গম্ভীর দেখাচ্ছে। সে চলে গেলে বললুম, আপনি খুব মুষড়ে পড়েছেন দেখছি। কিন্তু ঘণ্টারামের মুখটা বড় বেশি তুম্ব হওয়ার কারণ আশা করছি মাছ না পাওয়ার ব্যর্থতা নয়। হ্যাঁ, ঠিক ধরেছ জয়ন্ত। বৃদ্ধ ঘুঘু মিটিমিটি হাসতে থাকলেন। বেচারাকে সাত সকালে বড়শি বেঁধা মাছের বদলে একটা মরা ঘাটতে হয়েছে। তার ওপর ওর বউ ওকে মরা ঘাটার জন্য আবার এক দফা স্নান করিয়েছে। চমকে উঠে বললুম, মরা? পাণ্ডেজির ডেড বডি। কর্নেল টোস্টে কামড় দিয়ে বললেন, পুলিশ অফিসার মিস্টার সিনহা খুব জেদি মানুষ। পুরো পুলিশ বাহিনী এবং বন দফতরের সব কজন রক্ষী মাই রেঞ্জার সাহেবকেও লড়িয়ে দিয়েছিলেন। তল্লাটের বনজঙ্গল শ্মশান মশান সারা চষা হয়েছে। বেগতিক দেখিয়ে খুনিরা পাণ্ডেজির বডি ওই জলার তলায় পাথর বেঁধে ডুবিয়ে রেখেছিল। ঘণ্টারাম সেটা উদ্ধার করেছে। সে মোটা বকশিস পাবে সরকার থেকে, কিন্তু... কর্নেল খাওয়ায় মন দিলেন। বললুম, কিন্তু কি? ওই বা। চুপ করে গেলুম। বা রহস্য সত্যি নির্ভেজাল রহস্য। এই সময় দরজা দিয়ে চোখে পড়ল বাংলোর লনে ঘণ্টারামের হামাগুড়ি দেওয়া বাচ্চা সেই নকল বাঘের মুন্ডুটা নিয়ে খেলছে। তার মা এসে বাচ্চাটাকে বকাবকি করে কোলে তুলে নিল এবং মুন্ডুটা ছুঁড়ে ফেলে দিল। বুঝলাম ঘণ্টারামের বউ ওটাকে অলক্ষণে ভেবেছে। কিন্তু মুন্ডুটা কর্নেল কি বাচ্চাটাকে উপহার দিয়েছিলেন? প্রবীর গোয়েন্দা প্রবর কিভাবে সেটা আঁচ করে বললেন? ঘণ্টারামের বউ খুব ভয় পেয়ে গেছে জয়ন্ত। ওর ধারণা জীবজন্তু নকল মুন্ডু বানানো ঠিক নয়, এতে তাদের ঠাট্টা করা হয়। তার ওপর মানুষ খেকো বাঘ, তার নকল মুন্ডু। মানুষ খেকো বাঘটা রেগে আগুন হয়ে গেছে এতে। কর্নেল অট্ট হাসি হাসলেন। একটু পরে কফিতে মন দিলেন, ওর প্রিয় পানীয়। বললুম, জলার সেই কাসিমের খোলের মতো পাথরটা পুলিশ পরীক্ষা করলো না? ওখানেই তো পাণ্ডেজি আলো দেখেছিলেন। নিরেট পাথর। কর্নেল চুরুট জেলে ধোয়া উড়িয়ে বললেন, নৌকা নিয়ে ওখানে গিয়েছিলুম। তাছাড়া পাথরটা বেজায় পিছল, শ্যাওলা জমে গেছে, ওঠা কঠিন, উঠলেও দাঁড়িয়ে থাকা যায় না। মিস্টার সিনহা পা হড়কে জলে পড়ে গেলেন। পুলিশের উর্দি রিভলভার সব ভিজে কেলেঙ্কারি।
একটু ভেবে বললুম, তাহলে আলোটা অন্য কোথাও দেখে থাকবেন পাণ্ডেজি, দূর থেকে দেখার ভুল হতেই পারে। কর্নেল উঠে দাঁড়ালেন। চলো বেরোনো যাক। ছিপ উদ্ধারে নাকি? ঘণ্টারামকে সে দায়িত্ব দিয়েছি। আমরা কোদণ্ড পাহাড়ের জলপ্রপাতের মাথায় উঠব। ডার্লিং, একটু কষ্টকর, তবে তোমার তো মাউন্টেনিয়ারিং ট্রেনিং নেওয়া আছে। এসো বেরিয়ে পড়ি। এই খেয়ালি বুড়োর পাল্লায় পড়ে অনেকবার ভুগেছি, কিন্তু সে কথা বলতে গেলেই উনি আমার মাথার ঘিলুর দিকে আঙুল তুলবেন। সবই নাকি আমারই বোকামির ফল। কাজেই কথা না বাড়ানোই ভালো। তবে এবারকার কোদণ্ড পর্বতারোহণ মন্দ লাগছিল না। প্রপাতটা শুধু সুন্দর নয়, যেন একটা প্রাকৃতিক অর্কেস্ট্রাও। তাছাড়া দুধারে বৃক্ষলতা এবং রং বেরঙের ফুলে সাজানো। ফুল থাকলে প্রজাপতি থাকবে এবং গাছ থাকলে পাখি। প্রকৃতিবিদ প্রপাতের মাথায় চড়তে চড়তে প্রচুর ছবি তুললেন। বাইনোকুলার চোখে রেখে কতবার থেমে পড়লেন। আমি যখন মাথায় পৌঁছে গেছি তখন উনি ফুট 20 নিচে একটা পাথরের চাতালে দাঁড়িয়ে ক্যামেরা তাক করেছেন। ওপরে আসলে একটা নদী। নদীটা এখানে এসে নিচে ঝাঁপ দিয়ে প্রপাত সৃষ্টি করেছে। গনগনে রোদ্দুর, তাতে পাহাড়ে চড়ার পরিশ্রম হাঁপ ধরে গেছে। একটা ঝাঁকড়া গাছের ছায়ায় গিয়ে দাঁড়ালুম, যেখানে পাথর ও মাটি মিশে আছে। ঘন জঙ্গল, দূরে উত্তরে বনবাংলোটি দেখা যাচ্ছে। ক্লান্তভাবে গাছের নিচে পাথরটাতে বসেছি। অমনি পেছনে ঝোপে মচমচ শব্দ হলো। ঘুরে দেখার সঙ্গে সঙ্গে দুটো লোক বাঘের মতো আমার উপর এসে পড়ল এবং মুখ টেপ সেটে দিল। চেঁচানোর সুযোগই পেলুম না। কাল বিকেলে দেখা সেই লোক দুটোই বটে। একজন একটা ছুরি গলায় ঠেকিয়েছিল, কাজেই হাত পা নড়ানো বা ধস্তাধস্তির উপায় নেই, গলায় ছুরি ঢুকে যাবে। তারপর আমার চোখে রুমাল পড়ল এবং টের পেলুম আমি ওদের কাঁধে। কাল বিকেলে পাণ্ডেজির মরা যেভাবে বই নিয়ে যাচ্ছিল সেভাবেই আমাকে নিয়ে চলল ওরা। কতক্ষণ পরে কান থেকে আমাকে নামিয়ে বসিয়ে দিল। তারপর চোখ থেকে রুমাল খুলে নিল। মুখের টেপটা কিন্তু খুলল না। জায়গাটা প্রথমে কিছুক্ষণ অন্ধকার মনে হচ্ছিল, একটু পরে দৃষ্টি পরিষ্কার হলো। তখন দেখলুম এটা একটা মন্দির, ফাটল ধরা এবং পোড়া মন্দির। দেয়াল ফুঁড়ে শেকড় বাকড় বেরিয়েছে। সামনে বেদির ওপর শিবলিঙ্গ। বেদির একপাশে একজন গাবদা গোবদা সন্ডামার্কা চেহারার লোক পা ঝুলিয়ে বসে আছে। পেল্লায় গোফ, কুতকুতে চোখে ক্রূর হাসি। সে খৈনি ডলছিল। খৈনিটা 2 শ্যাংতকে বিলি করে বাকিটুকু নিজের মুখে ঢোকালো। তারপর হিন্দিতে বলল, টেপ খুলে দে, কথা বের করি। হ্যাচকা টানে আমার মুখের ওপর টেপ খুলল একজন। যন্ত্রণায় আহ করে উঠলুম। বেদির লোকটা বলল, এই ছোট টিকটিকি, পাণ্ডে ব্যাটার ছেলে মরার সময় কি বলেছে? ভয়ে ভয়ে বললুম, বা। চুপ বলে সে পাশ থেকে একটা জিনিস তুলে দেখালো। জিনিসটা অবিকল মানুষের হাতের গড়ন, কিন্তু 5টা আঙুল নখের মতো বাঁকা এবং ধারালো। দেখেছি সেটা কি? এর নাম বাঘনখ। পাণ্ডের মতো ফালা ফালা করে ফেলব, কলজে উপড়ে নেব। সত্যি কথা বল। মিনতি করে বললুম, বিশ্বাস করুন, পাণ্ডেতে শুধু বা বলেই মরে যান। শুধু বা, আর কিছু নয় বলে সে বাঘনখটা উঁচিয়ে ধরল। আতকে উঠে বললুম, বিশ্বাস করুন, শুধু বা। লোকটা তার স্যাঙ্গার দুজনকে বলল, তোমরা এবার বুড়ো টিকটিকিটাকে ধরে নিয়ে এসো। বেগরবাই করলে ছুঁড়ে প্রপাতের তলায় ফেলে দেবে। ওরা তক্ষুনি বেরিয়ে গেল। কর্নেলের জন্য আতকে কাঠ হয়ে রইলুম। চোখে বাইনোকুলার রাখলে ওর আর কোনো দিকে মন থাকে না। সেটাই ভাবনার কথা। লোকটা বলল, এই উল্লুক, বা মানে কি বুঝেছিস? আগে বা মানে বাঘ। আর ওই দাড়িওয়ালা বুড়ো কি বুঝেছে? সেটা ওর মুখে শুনবে। আমাকে তো উনি খুলে কিছু বলেননি।
লোকটা উঠে দাঁড়ালো, বলল, বড্ড দেরি করছে, হলোটা কি? একটা 72 বুড়োকে ধরে আনতে এতক্ষণ লাগছে? বলে সে মন্দিরের দরজার কাছে গেল। তারপর আপন মনে গজগজ করতে থাকলো, এই সুযোগ ছাড়া ঠিক হবে না, গায়ের জোরে ওর সঙ্গে এঁটে ওঠা যাবে না। তাই নিঃশব্দে হাত বাড়িয়ে বেদি থেকে বাঘ নখটা তুলে নিলুম। কিন্তু লোকটা কিভাবে যেন টের পেয়ে ঘুরে দাঁড়ালো। তারপর আমার হাতে ওটা দেখেই পকেট থেকে এক ছুরি বের করলো। আমার হাতে বাঘনখ, ওর হাতে ছুরি। পরস্পরকে তাক করছি এবং দুজনের মুখ থেকেই হুমহাম গর্জন বেরোচ্ছে। দুজনে বেদি চক্কর দিচ্ছি, আমি মরিয়া, সেও মরিয়া। হঠাৎ সেই সময় শিবলিঙ্গটা নড়তে শুরু করলো, তারপর এক পাশে কাত হয়ে পড়ল এবং আমাদের দুজনকে হকচকিয়ে দিয়ে একটি মুন্ডু বেরোলো। মুন্ডুটোতে টুপি এবং সাদা দাড়ি। সেটি প্রখ্যাত ঘুঘুবুড়ো কর্নেল নীলাদ্রি সরকারের। নাকি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয়। এক লাফে কর্নেল বেদি ফুঁড়ে বেরিয়ে রিভলভার তাক করলেন লোকটার দিকে। সে ছুরি ফেলে দিয়ে দুহাত ওপরে ওঠালো এবং দেয়ালে সেটে গেল। কর্নেল অট্ট হাসি হাসলেন। মন্দিরের ভেতর যেন বাজ পড়ার শব্দ। বললেন, কি বাবুরাম, কেমন জব্দ? সাব্বাস জয়ন্ত, ব্রাভো, এই তো চাই। বাইরে ধূপধাপ শব্দ শোনা গেল। পুলিশ অফিসার মিস্টার সিনহাকে আসতে দেখল, সঙ্গে কয়েকজন কনস্টেবল। তারা এই বাবুরামের দুই সাঙ্গাতের হাতে হাতে দড়ি এবং সেই দড়ি কোমরেও পরিয়ে টেনে আনছে, যেন এই শিব মন্দিরে জোড়া পাঠা বলির জন্য আনা হচ্ছে। কর্নেল ডাকলেন, ভেতরে আসুন মিস্টার সিনহা, স্বয়ং বাবাজি ধরা পড়েছে। মিস্টার সিনহা ঢুকেই দৃশ্যটা দেখে একচোট হাসলেন। দুজন কনস্টেবল বাবুরামের হাতে হাত কড়াইতে দিল। মিস্টার সিনহা এবার ওল্টানো শিবলিঙ্গ দেখে অবাক হয়ে বললেন, এ কি? কর্নেল বললেন, ওখান দিয়ে আমার আবির্ভাব ঘটেছে, একটু দেরি হলেই রক্তারক্তি হয়ে যেত। আসলে ওটা একটা সুড়ঙ্গ পথ। মিস্টার সিনহা উকি মেরে দেখে বললেন, কি আশ্চর্য। কর্নেল বললেন, প্রপাতের একধারে দাঁড়িয়ে পাথরের আড়ালে একটা ফোকর আবিষ্কার করেছিল। ঢুকে দেখি এটাই সেই সুড়ঙ্গ পথ, ধাপে ধাপে কোদণ্ডদেবের মন্দিরে উঠে এসেছে। হ্যাঁ, আসল কথাটা বলা দরকার। ঘণ্টার আমি বলেছিল এই মন্দিরের তলায় নাকি একটা সুড়ঙ্গ পথ আছে। সেখানে তার মাস্তুতো ভাই দাগি ফেরারি আসামি এই বাবুরাম লুকিয়ে থাকে বলে তার ধারণা। ঘণ্টারাম খুব নীতিবাগীশ লোক, তাতে সরকার থেকে পুরস্কার পাইয়ে দেবেন মিস্টার সিনহা। তবে আপনার সাহায্যের জন্য ধন্যবাদ। কথা মতো আপনি দলবল নিয়ে এখানে না এসে পড়লে জয়ন্ত বেচারাও। রেগে মেগে বললুম, বাঘনখ দিয়ে বাবুরামকেও বা বলিয়ে ছাড়তুম। কর্নেল হাসলেন, খুনের দায়ে পড়তে ডার্লিং। যাই হোক মিস্টার সিনহা, মন্দিরের তলায় একটা কুঠুরিতে পাণ্ডেজির রাইফেল আর প্রচুর ডাকাতির মাল মজুত রয়েছে। আসামিদের থানায় পাঠিয়ে দিন, আর আপনার হাতের ওয়াকি টকিতে মেসেজ পাঠান, জিনিসগুলো উদ্ধার করা দরকার। বলে আমার হাত থেকে বাঘনখটি নিয়ে কর্নেল মিস্টার সিনহাকে দিলেন এবং আমাকে কাঁধে হাত রেখে বললেন, চলো ডার্লিং, খুব ধকল গেছে তোমার, বাংলোয় ফেরা যাক। সেই গাছটার কাছে এসে বললুম, বা রহস্য ফাঁস হলো, কিন্তু আলো রহস্য? কর্নেল বললেন, তখন আমাকে নিচে যেখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলে ওখান থেকে টর্চের আলো দেখাতো বাবুরাম। তখন ওর দলের লোকেরা ডাকাতি করা মাল নৌকায় নিয়ে আসতো। আসলে কোদণ্ড মন্দিরের পেছনে আদিবাসী জেলেদের একটা বসতি আছে। তারা প্রপাতের নিচের জলায় রাত বেরেতে জাল ফেলে মাছ ধরতে যেত। মানুষ খেকো বাঘের ভয়ের চেয়ে পেটে খিদে নামক রাক্ষসের ভয় বেশি ভয় জয়ন্ত। বেচারারা এত গরিব যে নৌকা কেনার ক্ষমতা নেই। তো ওরা মাছ ধরে পাহাড়ি পথে বসতিতে ফিরে গেলে তখন বাবুরাম আলোর সংকেত করত। বললুম, তাহলে পাণ্ডেজি পরে টের পেয়েছিলেন বাবুরাম ডাকুরি কীর্তি, তাই তো? হ্যাঁ,
বলে হঠাৎ কর্নেল বাইনোকুলার চোখে তুললেন এবং ঝোপঝাড় ভেঙে অদৃশ্য হলেন। বুঝলুম এই সাংঘাতিক গাছটার তলায় বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওর অপেক্ষা করতে হবে, তবে আর হামলার ভয়টা নেই। অতএব এই সুন্দর পাথরটাতে বসে সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে বাধা নেই। আশা করি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে নিশ্চয়ই জানাবেন কেমন লেগেছে। পরের সপ্তাহে আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে।